হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 11-এর চ্যাপ্টার 4 অর্থাৎ রাসায়নিক বন্ধনের পরের অংশে আসব। আমরা প্রথম অংশ যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আয়নীয় বন্ধন। ইন্টার অ্যাটমিক যে অ্যাট্রাকশন ফোর্স অর্থাৎ দুটো পরমাণুর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল ক্রিয়াশীল সেটা বিভিন্নভাবে কাজ করে এবং তার উপর নির্ভর করে আমরা রাসায়নিক বন্ধনের বিভিন্ন নাম দিয়েছি। সেটার প্রথম যেটা ছিল সেটা হচ্ছে আয়নীয় বন্ধন। সেটা আমরা আলোচনা করেছি আগে, 4টে ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আশা করি দেখেছো। এর পরের যেটা অংশ সেটা হচ্ছে সমযোজী বন্ধন, রাসায়নিক বন্ধনের দ্বিতীয় পার্ট সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়? যখন দুটো পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে বন্ধন তৈরি করছে, এই ক্ষেত্রে কিন্তু কেউ ইলেকট্রন সম্পূর্ণ দান করছে না বা কেউ ইলেকট্রন সম্পূর্ণ গ্রহণ করছে না। এই ক্ষেত্রে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হয়। ব্যাপারটা কিরকম? ধরো সাপোজ আমি একটা উদাহরণ নিচ্ছি, ক্লোরিন। আমি যদি ক্লোরিনকে একটু বিশদে দেখি, যেমন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করি 17, তাহলে 2 8 7, এটার আউটার মোস্ট সেলে 7টা ইলেকট্রন আছে। তাহলে এ চাইবে নিজে স্টেবল হতে, তার মানে অক্টেট ফিল আপ করতে চাইবে, অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। কিন্তু আর একটা ক্লোরিনের সাথে যখন যুক্ত হচ্ছে সেটাও তো 2 8 7, মানে এটারও আউটার মোস্ট সেলে 7টা ইলেকট্রন, তাহলে এটাও তো একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তাহলে এখানে দানটাকে করবে। সুতরাং এখানে কেউ যদি ইলেকট্রন দান করে আরেকজনের অক্টেট ফিল আপ করতে যায়, সে তো নিজে আনস্টেবল হয়ে পড়বে। আর কেউ নিজে আনস্টেবল হয়ে অন্যকে স্টেবল করতে যায় না, এটা কোনোভাবেই কোনো সিস্টেমই সম্ভব হয় না। তাহলে সেই ক্ষেত্রে এইখানে কিন্তু ইলেকট্রন সম্পূর্ণ গ্রহণ বা বর্জন হবে না। এই ক্ষেত্রে ইলেকট্রন শেয়ার করবে যাতে দুজনেই স্টেবল হতে পারে। সেটা কিভাবে সম্ভব হবে? আমি যদি এটার ইলেকট্রন কনফিগারেশনটা এরকম ভাবে করি, 1s2 2s2 2p6 3s2 3p5, একটু ভালো করে খেয়াল করো, যেটা 7টা ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষপথে ছিল সেটা 3 নম্বর কক্ষপথে 3s2 3p5। তাহলে 3s2 আর 3p5 এর যে কক্ষকগুলো ছিল সেগুলো যদি আমি ইলেকট্রন দিয়ে পূর্ণ করে দেখাই, 3s এ 2টো ইলেকট্রন, 3p তে 5টা ইলেকট্রন। তাহলে 3p তে যে 5টা ইলেকট্রন, 3s এ 2টো হবে, 3p তে 5টা, জন্য 7টা ইলেকট্রন হচ্ছে। এখানে খেয়াল করে দেখো, একটা এখনো বাকি আছে অষ্টক পূর্ণ করতে। এবং আরেকটা জিনিসও খেয়াল করার আছে যে একটা ইলেকট্রনই কিন্তু এখানে অযুগ্মভাবে রয়েছে। তার মানে যেটা অযুগ্মভাবে রয়েছে সেই ইলেকট্রনটাই কিন্তু শেয়ার করতে পারে যে কোনো পরমাণুতে। যে এটা অযুগ্ম হিসাবে থাকে সেই ইলেকট্রনটাই শেয়ার করে। তাহলে এখানে একটা ইলেকট্রন অযুগ্ম, তাহলে সেই ইলেকট্রনটাই শেয়ার করবে। এবং আরেকটা পরমাণুর আরেকটা অযুগ্ম ইলেকট্রন বর্তমান, ক্লোরিনেরই আরেকটা পরমাণু, সেটার ক্ষেত্রে লাস্ট কক্ষপথে অবশ্যই 3s2 3p5 থাকবে। এবং সেই ক্ষেত্রে আমরা এটারও আরেকটা অযুগ্ম ইলেকট্রন পাবো। এবং এই ইলেকট্রনটা এটাকে দান করবে, এই ইলেকট্রনটা এখানে আসবে। তার মানে কি হচ্ছে, এই ইলেকট্রনটা এখানেও ব্যবহৃত হচ্ছে, ইলেকট্রনটা এখানেও ব্যবহৃত হচ্ছে। তাহলে এইটারও অষ্টক পূর্ণ হচ্ছে, এখানে 7টা ছিল, এই যদি এখানে ব্যবহৃত হয় তাহলে এরও অষ্টক পূর্ণ হচ্ছে। আবার এখানেও 7টা ছিল, এই যদি ইলেকট্রনটা এখানে এসে ব্যবহৃত তাহলে এটারও অষ্টক পূর্ণ হচ্ছে। তার মানে দুজনেরই একটা করে কম ছিল, কেউ কাউকে দান করতে পারছে না পুরোপুরি, তাই জন্য দুজনেরই যে একটা করে অযুগ্ম ইলেকট্রন ছিল সেটা দুজনেই ব্যবহার করে নিয়ে নিজেদের অষ্টক পূর্ণ করে ফেললো। তাহলে অষ্টক পূর্ণ করে স্টেবল হচ্ছে, যেরকম অক্টেট ফিল আপও করলো, দিয়ে নিজেদের মধ্যে যুক্তও হয়ে গেল। তাহলে এইভাবে যদি কোনো বন্ধন তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা সমযোজী বন্ধন তৈরি করবে। আর একটা জিনিস এখানে খেয়াল করো, একটা সমযোজী বন্ধন তৈরি করতে গেলে দেখো দুটো ইলেকট্রন কিন্তু অবশ্যই লাগবে। কারণ এই ইলেকট্রনটা এখানে শেয়ার হয়েছে, এই ইলেকট্রনটা এখানে শেয়ার হয়েছে, তার মানে এই দুটো ইলেকট্রনই তো অ্যাকচুয়ালি বন্ধনটা তৈরি করেছে। তার মানে একটা সমযোজী বন্ধন করতে কিন্তু দুটো ইলেকট্রন লাগছে। এবং আরেকটাও বলতে পারি, যতগুলো অযুগ্ম ইলেকট্রন ততগুলো সমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে একটা সমযোজী বন্ধন করতে দুটো ইলেকট্রন লাগছে,
আর যতগুলো অযুগ্ম ইলেকট্রন ততগুলো সমযোজী বন্ধন তৈরি হবে। ক্লিয়ার? তাহলে আমি যদি এখানে অন্য উদাহরণ দেখি, যেমন ধরো অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4, তাহলে এই ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 6টা। তাহলে অষ্টক পূর্ণ করতে দুটো ইলেকট্রন লাগবে। তাহলে যদি দুটো অক্সিজেনের মধ্যে O2 বন্ধন করে, তার মানে এখানে দুজনে দুটো করে ইলেকট্রন শেয়ার করবে। কি করে? কটা দেখে নেওয়া যাক কটা অযুগ্ম ইলেকট্রন আছে। আমি যদি লাস্ট কক্ষপথটার ইলেকট্রন কক্ষ থেকে ভেঙে দেখাই, তাহলে অযুগ্ম ইলেকট্রন দুটো, আর একটা অক্সিজেনের অযুগ্ম ইলেকট্রন দুটোই থাকবে। শেষ কক্ষপথেরটাই দেখাচ্ছি, অযুগ্ম ইলেকট্রন দুটোই আছে। তাহলে দুটো যদি শেয়ার করে, তাহলে দুটো বন্ধন তৈরি করবে। এটাও এখানে শেয়ার করছে, এটা এখানে শেয়ার করছে, আবার এটা এখানে শেয়ার করছে, এটা এখানে শেয়ার করছে। তার মানে কটা বন্ধন তৈরি হলো? এটা একটা বন্ধন তৈরি করছে, এটা একটা বন্ধন তৈরি করছে। তার মানে অক্সিজেনের মধ্যে দুটো বন্ধন তৈরি হয়। এই জন্য আমরা অক্সিজেনের মধ্যে দুটো বন্ধন লিখি, দ্বিবন্ধন। যদি তিনটে নাইট্রোজেন হয় তাহলে সেখানে ত্রিবন্ধন হবে, কারণ নাইট্রোজেনের তিনটে অযুগ্ম ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাস করে দেখবে নাইট্রোজেনের কিন্তু তিনটে অযুগ্ম ইলেকট্রন থাকে এবং তিনটে বন্ধন তৈরি হবে। তাহলে এইভাবে কোথায় একটা বন্ধন হবে, কোথায় দুটো বন্ধন হবে, কোথায় তিনটে বন্ধন হবে, আমরা অযুগ্ম ইলেকট্রনের সাহায্যে ক্যালকুলেট করতে পারি, এবং তার মানে কতগুলো সমযোজী বন্ধন হবে সেটাও ক্যালকুলেট করতে পারি। কিন্তু সমস্যা দেখা দিল কার্বন থেকে। কার্বন 6, তাহলে 1s2 2s2 2p2। তাহলে এই ক্ষেত্রে শেষ কক্ষপথে 4টে ইলেকট্রন আছে। তাহলে অষ্টক পূর্ণ করতে এখনো 4টে ইলেকট্রন প্রয়োজন স্টেবল হতে গেলে। কিন্তু ভালো করে খেয়াল করো, 2s এ দুটো, 2p তে দুটো, মানে টোটাল 4টে ইলেকট্রন। 2p তে 2s এ কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, 2p তে দুটো অযুগ্ম ইলেকট্রন। তাহলে আমরা তো বলেছি যে কটা অযুগ্ম ইলেকট্রন সে কটাই ব্যবহার করবে, আর সে কটাই শেয়ার করবে। আর যদি শেয়ার করে, তাহলে অন্য কোনো পরমাণু শেয়ার্ড ইলেকট্রনটা এখানে যদি ইকুয়ালি ব্যবহৃত হয়, তাহলে এর সর্ববহিস্থ কক্ষপথে কি অষ্টক পূর্ণ হচ্ছে? হচ্ছে না। 1 2 3 4 5 6 এই ইলেকট্রনগুলো অন্য পরমাণু থেকে ব্যবহৃত হয়েছে, অন্য পরমাণু থেকে সর্ববহিস্থ কক্ষপথে ব্যবহৃত হয়েছে। তাহলে এটা সর্ববহিস্থ কক্ষপথে এখন 6টা ইলেকট্রন, অষ্টক পূর্ণ হলো না। তাহলে এখানে দুটো অযুগ্ম ইলেকট্রন ছিল, দুটো শেয়ার করে অষ্টক পূর্ণ করতে পারেনি। তাহলে এখানে একটা অপশন কিন্তু রয়েছে, দেখো, যে এস উপকক্ষে দুটো আছে ইলেকট্রন, অর্থাৎ যুগ্ম আছে, পি উপকক্ষে একটা ঘর খালি আছে। তাহলে যখন গ্রাউন্ড স্টেট থাকে তখন এরকম ইলেকট্রন বিন্যাস হয়, কিন্তু যখন যৌগ গঠন করতে যায় অর্থাৎ এক্সাইটেড স্টেট হয়, তখন কিন্তু এইখান থেকে একটা ইলেকট্রন এইখানে জাম্প করে। অর্থাৎ কটা অযুগ্ম ইলেকট্রন হলো? 4টে। 4টে ইলেকট্রন হলে তবেই সেটা 4টে শেয়ার করবে, এবং অন্য পরমাণুগুলোর সাথে শেয়ার করে এর সর্ববহিস্থ কক্ষপথে 8টা পূর্ণ করতে পারবে। তাহলে এরকম যদি কোনো অপশন থাকে যে কোনো পরমাণুর ফাঁকা ঘর রয়েছে, ফাঁকা কক্ষক রয়েছে, এবং তার সাথে সাথে যুগ্ম ইলেকট্রনও রয়েছে, সেই ক্ষেত্রে অযুগ্ম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায়, এবং সেটা অবশ্যই অষ্টক পূর্ণ করার তাগিদে, অষ্টক পূর্ণ করার জন্যই সেটা হয়, তবে সেটা কেন স্টেবল হবে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের যোজ্যতা বা কার্বনের সমযোজ্যতা হচ্ছে 4। আমরা বলি কার্বনের যোজ্যতা 4, এই কারণে কার্বনের সমযোজ্যতা 4, যদিও ইনিশিয়ালি দুটো অযুগ্ম ইলেকট্রন ছিল। কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যায়। যেমন আমরা এখানে বারবার অষ্টক পূরণের কথা বলছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অষ্টকের থেকে ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন বেশিও হয়ে যায়, এবং সেটা স্থায়ীও হয়। সেটা ব্যতিক্রম, সেটা অষ্টকের ক্ষেত্রে অষ্টক সূত্র মানছে না। যেমন PCl5, ফসফরাসের সাথে 5টা ক্লোরিন যুক্ত হয়েছে, মানে ফসফরাসের যোজ্যতা এখানে কিন্তু 5। নর্মালি দেখো, ফসফরাসে যদি ইলেকট্রন বিন্যাস করো 2 8 5, তাহলে সর্ববহিস্থ কক্ষপথে 5টা,
অষ্টক পূর্ণ করতে 3টে ইলেকট্রন লাগার কথা, এবং 3টে ইলেকট্রন কিভাবে লাগছে, শেষ কক্ষপথ যেহেতু 3, আমি 3s2 3p3 করছি শেষ কক্ষপথে 5টার জন্য। এবারে 3s এ 2টো আর 3p তে 3টে ইলেকট্রন বর্তমান। তাহলে কটা অযুগ্ম ইলেকট্রন হলো, 3টে অযুগ্ম ইলেকট্রন। তা 3টে অযুগ্ম ইলেকট্রন হলে তো 3টের সাথে যুক্ত হবে এবং 3টে সিএল এর সাথে যুক্ত হবে, এবং 3টে সিএল যুক্ত হলে তারপরে অষ্টক পূর্ণ হয়েও গেছে, কারণ সর্বৈশ্বগত এসে 2টো 1 2 3 4 5 6 7 8, তাহলে শেয়ারিং করে 3টে হয়ে গেছে। এই ক্ষেত্রে যদি তৈরি করে সিএল এর সাথে যুক্ত হয় তাহলে PCl3 তৈরি করার কথা, কিন্তু আমি এখানে বলেছি PCl5, তাহলে 5টা ইলেকট্রনের ক্লোরিনের সাথে কি করে যুক্ত হলো, 5টা অযুগ্ম হতে হবে। 5টা অযুগ্ম কি করে হতে পারে, যেহেতু এখানে লাস্ট কক্ষপথ 3 নম্বর, তাই এখানে কিন্তু ফাঁকা ডি উপকক্ষ রয়েছে, ডি উপকক্ষ আছে কিন্তু ফাঁকা। তাহলে আমরা এখানে ডি উপকক্ষটাকে এখন যদি ধরি তাহলে দেখা যাচ্ছে ডি উপকক্ষে 5টা ঘর যে রয়েছে সেটা ফাঁকা রয়েছে। এবারে কি হবে, যখন গ্রাউন্ড স্টেটে থাকছে তখন এরকম থাকছে PCl5 এর ক্ষেত্রে। এক্সাইটেড স্টেট হলে যৌগ গঠন করার সময় এই যুগ্ম ইলেকট্রনটা এখানে চলে যাবে ফাঁকা ঘরে। তাহলে অযুগ্ম কটা হলো, টোটাল 5টা, 1 2 3 4 5, এবং এখানে যখন সিএল এর সাথে ইলেকট্রন শেয়ার করে যুক্ত হবে, ভালো করে দেখো, তখন কিন্তু সর্ববৈশ্বিক উপাদানে কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা হয়ে গেছে, তাহলে অষ্টকের থেকে বেশি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অষ্টক সম্প্রসারিত হয়েছে, অষ্টক প্রসারণ হয়েছে, এই ক্ষেত্রে বলা হয় অষ্টক প্রসারিত হয়েছে। এরকম উদাহরণ হতে পারে SF6 অষ্টক প্রসারিত হয়েছে, IF7 অষ্টক প্রসারিত হয়েছে, এরকম বিভিন্ন উদাহরণ হতে পারে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় অষ্টক পূর্ণ হয়নি অথচ স্টেবল, সেটাকে বলা হয় অষ্টক সংকোচন। যেমন সেটা আমরা যদি উদাহরণ হিসেবে নিই, ধরা যাক বোরন ট্রাইক্লোরাইড। বোরনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত, বোরনের 5, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p1, তাহলে নরমালি একটা অযুগ্ম ইলেকট্রন থাকার কথা, কিন্তু খেয়াল করে দেখো বোরন 3টে ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, মানে 3টে যোজ্যতা দেখাচ্ছে, কিন্তু এখানে তো অযুগ্ম একটা। তাহলে 3টে যদি ইলেকট্রনের সাথে মানে 3টে যোজ্যতা দেখাতে গেলে 3টে অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে, তখন এখানে ইলেকট্রনটা যেতে হবে, গেল এক্সাইটেড স্টেটে, 3টে ক্লোরিনের সাথে যুক্ত হলো, শেয়ার করলো, তাহলে সর্ববৈশ্বিক কক্ষপথে কটা ইলেকট্রন হলো, 6টা, 1 2 3 4 5 6, তাহলে অষ্টক কি পূর্ণ হয়েছে, হয়নি। তো অষ্টক পূর্ণ না হলেও কিন্তু এই ক্ষেত্রে স্টেবল হচ্ছে, তার মানে এটা হচ্ছে অষ্টক সংকোচনের উদাহরণ। তাহলে এরকম অষ্টক সংকোচনের উদাহরণ আরো হয়, বোরন ট্রাইফ্লোরাইড হয়, বেরিলিয়াম ক্লোরাইড হয়, এরকম যৌগগুলো কিন্তু হয়। অর্থাৎ অষ্টক প্রসারিত যৌগও পাওয়া যায়, অষ্টক সংকোচিত যৌগও পাওয়া যায়, তবে এগুলো কিন্তু অষ্টক সূত্রের ব্যতিক্রমী যৌগ। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে সমযোজী যৌগ কখন গঠিত হয় এবং কখন কখন সমযোজী যৌগ একাধিক যোজ্যতা দেখায়। যদি ফাঁকা উপকক্ষ থাকে সেই ক্ষেত্রে একাধিক যোজ্যতা দেখানোর সম্ভাবনা থাকে। আর একটা জিনিস মাথায় রাখবে, ধরো এ আর বি দুটো মৌল নিয়ে সমযোজী যৌগ গঠিত হচ্ছে, যদি এ আর বি এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য গ্রেটার দ্যান 1.8 হয়, তাহলে এটা তড়িৎযোজী যৌগ তৈরি করবে, তড়িৎযোজী যৌগ মানে আয়নীয় যৌগ তৈরি করবে। আর যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.8 বা তার থেকে কম হয়, তাহলে সেটা করবে সমযোজী যৌগ। এটা কিন্তু মাথায় রাখবে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি হলে সেটা অবশ্যই আয়নীয় যৌগ, আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম হলে সেক্ষেত্রে সমযোজী যৌগ। এবং এই জন্য বলা যায় যে পর্যায় সারণীতে যদি একদম বাঁ দিকের আর ডান দিক অর্থাৎ এস ব্লকের 1 2 নম্বর ঘরের সাথে পি ব্লকের যদি 16 15 16 নম্বরের 16 17 নম্বরের মৌল যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে সেটা অবশ্যই আয়নীয় যৌগ গঠন করবে।
কিন্তু যদি কাছাকাছি অর্থাৎ এস ব্লকের মৌলগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়, পি ব্লকের মৌল যদি নিজেদের মধ্যে যুক্ত হয়, ইনফ্যাক্ট যদি একই মৌল নিজেদের মধ্যে যুক্ত হয়, সেক্ষেত্রে তড়িৎগত পার্থক্য শূন্য, সেই ক্ষেত্রে সমযোজী যৌগ তৈরি করে। অর্থাৎ পর্যায় সারণীতে কাছাকাছি অবস্থানের মৌলগুলো যুক্ত হলে সমযোজী যৌগ, এবং দূরে দূরে অবস্থানের মৌল একসাথে যুক্ত হলে অবশ্যই সেটা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ গঠন করে। তা এটা কখন কখন সমযোজী যৌগ গঠন করে সেটার একটা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া হবে। কিন্তু সমস্যা এখানেও শেষ হলো না, কারণ আমরা কার্বনের যোজ্যতা চার্ট সেটা ব্যাখ্যা করে ফেললাম। কার্বন এক্সাইটেড স্টেটে 2s থেকে দুটো ইলেকট্রন 2p তে যায়, ফলে এরকম গ্রাউন্ড স্টেটে থাকে, এক্সাইটেড স্টেটে এখান থেকে এখানে যাবে, ফলে অযুগ্ম ইলেকট্রন 4টে হবে এবং সেক্ষেত্রে অষ্টপূর্ণর সম্ভাবনা থেকে যায়, সেই জন্য চার যোজ্যতা দেখায়। কিন্তু ধরো সাপোজ মিথেনের কথা যদি আমি বলি, মিথেনের কথা বললে এখানে কার্বনের যে অযুগ্ম ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো কোথায় কোথায় রয়েছে, আমি একটুখানি ভেঙেই লিখি। কার্বনের যে অযুগ্ম ইলেকট্রনগুলো রয়েছে 2s 1 এর 2s এ একটা রয়েছে, 2px এ একটা রয়েছে, 2py তে একটা রয়েছে, আর 2pz এ একটা রয়েছে। চারটে ঘরে চারটে ইলেকট্রন রয়েছে। আর যখন মিথেনের যে হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s1, তার মানে হাইড্রোজেনের প্রত্যেকটা ইলেকট্রন, চারটে হাইড্রোজেন আছে, প্রত্যেকটার ইলেকট্রন কিন্তু 1s এ রয়েছে। তাহলে এরা যখন নিজেদের মধ্যে অভিলেপন করবে, অর্থাৎ কার্বনের সাথে হাইড্রোজেন, তখন কার্বনের একবার 2s এর সাথে হাইড্রোজেনের 1s করবে, 2px এর সাথে একটা হাইড্রোজেনের 1s করবে, 2py এর সাথে হাইড্রোজেনের 1s করবে, 2pz এর সাথে হাইড্রোজেনের 1s করবে। তাহলে দু রকম অভিলেপন দেখা যাচ্ছে, এটা p এর সাথে s এর অভিলেপন, আর এটা s এর সাথে s এর অভিলেপন। তাহলে দু রকম যদি ইলেকট্রন কক্ষকের অভিলেপন ঘটে, তাহলে সেই ক্ষেত্রে দু রকম বন্ধন হওয়া উচিত, অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য দু রকম, বন্ধন শক্তি দু রকম, সব দু রকম হওয়া উচিত। কিন্তু পরীক্ষা করে দেখা গেল সেটা হচ্ছে না, একরকমই পাওয়া যাচ্ছে, বন্ধন শক্তিও একরকম, বন্ধন দৈর্ঘ্যও একরকম। তাহলে সেটা কি করে সম্ভব? সেইটা সম্ভব করতে গেলে আমাদের যে থিওরিটিক্যাল কনসেপ্ট আনতে হবে সেটা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কি হয় সংকরায়নে? ধরো কার্বনের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে কার্বনের 2s উপকক্ষর একটা ইলেকট্রন যেটা আছে এবং 2p যে তিনটে, এই তিনটে নিজেদের মধ্যে একটা মিশ্রিত হয়ে যায়, নিজেদের মধ্যে মিশ্রণ তৈরি করে, এবং মিশ্রণ করে যে নতুন কক্ষক তৈরি হয় সেইটার মধ্যে s এর এবং p এর উভয়েরই চরিত্র বর্তমান থাকে, সেটাকেই আমরা সংকর বলে থাকি। দুটো জিনিস মিলে যখন একটা নতুন ধর্ম বিশিষ্ট যৌগ হবে, যার মধ্যে ওর ধর্মগুলো বজায় আছে, সেগুলোকে আমরা বলে থাকি সংকর কক্ষ। তাহলে এখানে যে সংকর কক্ষটা তৈরি হয়েছে সেটা কি একটা s আর তিনটে p যুক্ত হয়েছে, দ্যাট ইজ sp3। দেখো একটা s এর ঘর, s এর একটা ঘর আর p এর তিনটে ঘর যুক্ত হয়েছে, তাই একটা s আর তিনটে p যুক্ত হয়েছে, তাই এই সংকর কক্ষটার নাম দিলাম sp3। এবং কটা সংকর কক্ষক তৈরি হবে? যতগুলো কক্ষক, পারমাণবিক কক্ষক, এগুলো পারমাণবিক কক্ষক এক একটা, যতগুলো যুক্ত হবে ঠিক ততগুলো সংকর কক্ষক তৈরি হবে। এখানে পড়েছে কটা? একটা, দুটো, তিনটে, চারটে যুক্ত হয়েছে, তাই চারটে sp3 সংকর কক্ষক তৈরি হবে। তাহলে টোটাল চারটে সংকর কক্ষক তৈরি হবে। বুঝা গেছে? তা এইভাবে যদি সংকর কক্ষক তৈরি হয়, তাহলে এখন আমি মিথেনের ক্ষেত্রে যদি এটা দেখি, ওভারল্যাপিংটা দেখি, তাহলে কার্বনের এখন ইলেকট্রনগুলো আছে sp3 তে একটা, প্রত্যেক কটা ইলেকট্রনই এখন sp3 কক্ষকে আছে, প্রত্যেক কটা ঘরকে আমরা sp3 বলবো। এবং হাইড্রোজেনের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই 1s এ রয়েছে, তার মানে ওভারল্যাপিং sp3 1s sp3 1s sp3 1s, এখন চারটেরই ওভারল্যাপিং প্রকৃতি একই রকম হলো, তাহলে বন্ধন শক্তি এবং বন্ধন দৈর্ঘ্য
সবই একই রকম হচ্ছে। তাহলে এইভাবে আমরা বলতে পারি কোন ক্ষেত্রে সংকরায়ন কি হবে সেটা এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। কিন্তু এইভাবে বারবার কক্ষককে দেখিয়ে সেটা ওভারল্যাপিং মানে সেটা নিজেদের মধ্যে যুক্ত করে সংকরায়ন বের করা একটু জটিল। তাই জন্য আমরা কি করেছি, একটা সূত্র তৈরি করে নিয়েছি, সংকরায়ন নির্ণয় করার একটা সূত্র। তবে তার আগে একটা জিনিস আমি বলি, এটা তোমরা একটুখানি নোট ডাউন করে নেবে, আমার সাথে সাথে লিখবে। হাইব্রিডাইজেশন নাম্বার বা সংকরায়ন সংখ্যা আর সংকরায়ন অবস্থা যদি 2 হয় তাহলে এসপি, সংকরায়ন সংখ্যা যদি 2 হয় তাহলে হাইব্রিডাইজেশন স্টেট বা হাইব্রিড সংকরায়ন অবস্থা 2 হবে, কারণ মানে এসপি হবে, কারণ মাথার যে সংখ্যাগুলো সেটা যোগ করলে কিন্তু এই সংখ্যাটা পাওয়া যাবে। এস একটা পি একটা, টোটাল যোগ করলে কত হচ্ছে 2। যদি 3 হয় তাহলে sp2, যদি 4 হয় তাহলে sp3, কারণ 3 আর 1 কে 4, 5 হয় sp3d, sp4 কিন্তু হবে না, কারণ p এর কক্ষক 3টের বেশি হয় না, 3টে হয়ে যাওয়ার পরে d ঢুকে যাবে। 6 হলে sp3d2, 7 হলে sp3d3। এই হচ্ছে যে সংকরায়ন অবস্থা। এবং কতগুলো করে সংকর কক্ষক তৈরি হবে, ঠিক যতগুলো যুক্ত হয়েছে ততগুলো। এক্ষেত্রে দুটো যুক্ত হয়েছে তাই দুটোই হবে, এক্ষেত্রে তিনটে যুক্ত তিনটে, এক্ষেত্রে চারটে হয়েছে চারটে, অর্থাৎ যতগুলো সংকর কক্ষক যুক্ত হয়েছে, যতগুলো পারমাণবিক কক্ষক যুক্ত হয়েছে ঠিক ততগুলো সংকর কক্ষ এখানে পাওয়া যাবে। এবারে আমরা কি করে তাহলে কোনো একটা মৌলের সংকরায়ন অবস্থা বার করব, একটা যৌগে থাকাকালীন অবস্থায়। সংকরায়ন অবস্থার সূত্রটা হচ্ছে সংকরায়ন অবস্থা বা হাইব্রিডাইজেশন স্টেট, HY দিয়ে লিখছি, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস ক্যাটায়নের আধান প্লাস অ্যানায়নের আধান। চটপট লিখে নাও, আমি এটা মুছে দিয়ে উদাহরণ করাবো, তাড়াতাড়ি লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এবারে আমি একটা করে উদাহরণে আসি, যেমন মিথেনে, যেটা আমরা বলেছিলাম মিথেনে, সেটাই সূত্র দিয়ে আসছে কিনা দেখে নাও। হাফ কেন্দ্রীয় পরমাণু, এখানে কার্বন, সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 4টে, একযোজী পরমাণু মানে যার যোজ্যতা 1, কেন্দ্রীয় পরমাণু বাদে যেটা আছে, কেন্দ্রীয় পরমাণু বাদে এখানে হাইড্রোজেন আছে, এটা 4, যোজ্যতা মানে 4টে আছে, একযোজী পরমাণু হাইড্রোজেন অবশ্যই যোজ্যতা 1 আছে 4টে, তাহলে +4, ক্যাটায়ন নেই মানে ক্যাটায়ন হিসাবে কোনো আধান এখানে আছে, প্লাস আধান নেই তাই 0, মাইনাসও কোনো আধান নেই তাই 0, তাহলে 4 + 4 8/2, তার মানে 4 মানে sp3। আমরা ওখানে টেবিলটা লিখেছি যে 4 হলো sp3, তার মানে এটা সংকরায়ন অবস্থা sp3 মিলছে। এবারে দেখা যাক যে অ্যামোনিয়া এবং জল। অ্যামোনিয়া তো কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, এটা হাফ, নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5 প্লাস একযোজী পরমাণু হাইড্রোজেনের সংখ্যা 3 মাইনাস ক্যাটায়নের আধান প্লাস অ্যানায়নের আধান, তাহলে এটাও সেই 4 মানে এটাও sp3। আবার যদি জল পড়া হয়, জলের ক্ষেত্রেও দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, যেটা একটা থাকে সেটাই সাধারণত কেন্দ্রীয় পরমাণু হয়, এক্ষেত্রে হাফ 6 + 2 - 0 + 0, এটাও 4।
এটাও sp3। তাহলে এই তিনটে sp3 হলো। এই তিনটে আবার আমি একটু বাদে একটা উদাহরণে আনবো। যদি CO3 2 মাইনাস হয়, এটা একটা অ্যানায়ন দিয়ে করে দিচ্ছি। দেখো এটা কেন্দ্রীয় পরমাণু কার্বন, হাফ, কার্বনের সর্ববিষ্ট কক্ষপথে 4টে, প্লাস একযোজী কোনো পরমাণু নেই, অক্সিজেন দ্বিযোজী পরমাণু, তাই এখানে বসানো হবে না। ক্যাটায়ন নেই, প্লাস কোনো আধার নেই, কিন্তু অ্যানায়ন রয়েছে দুটো, তাই +2, তাহলে 4 আর 2 6/2, মানে 3 3 মানে sp2। আর যদি অ্যামোনিয়াম আয়ন থাকে, দেন অ্যামোনিয়ার কেন্দ্রীয় অ্যামোনিয়ামের না কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, তাহলে সংকর অবস্থা হাফ, প্লাস নাইট্রোজেন সর্বস্থ কত 5টা, একযোজী পরমাণু হাইড্রোজেন 4টে, ক্যাটায়ন রয়েছে একটা, তাই -1 প্লাস 0, তার মানে হচ্ছে 5 আর 4 9 - 1 8/2, মানে এটা হচ্ছে sp3। তাহলে এইভাবে আমরা সংকরণ অবস্থাগুলো বার করতে পারি। কিন্তু সংকরণ অবস্থা যত হবে সেটাই কি তার যোজ্যতা হবে? আমি একটা উদাহরণ দিই, ধরো মিথেন। মিথেনের ক্ষেত্রে সংকরণ অবস্থা 4 বেরিয়েছে এবং 4টে হাইড্রোজেন এখানে যুক্ত আছে, তার মানে কার্বনের যে 4টে সংকরণ অবস্থা ছিল সেটাই তার যোজ্যতা এখানে সমান হচ্ছে। এবং এটা অবশ্যই কার্বনের হাইব্রিডেশন, কার্বনের ইলেকট্রন বিন্যাসের সাথেও মিলছে। 1s2 ইনিশিয়ালি 2s2 2p2 থাকে, তাহলে 2s এর দুটো ইলেকট্রন আর 2p দুটো ইলেকট্রন ইনিশিয়ালি ছিল গ্রাউন্ড স্টেটে। যখন এটা এক্সাইটেড স্টেটে গেছে, এখান থেকে ইলেকট্রন এখানে গেছে 4টে অযুগ্ম, সেই 4টে অযুগ্ম ইলেকট্রনই কিন্তু বন্ধনে অংশগ্রহণ করেছে, কারণ 4টি অযুগ্ম এই বন্ধনে অংশগ্রহণ করেছে, তাই যোজ্যতা 4 এক্ষেত্রে পরিষ্কার। কিন্তু যদি হয় অ্যামোনিয়ার ক্ষেত্রে সংকরণ অবস্থা 4 বেরিয়েছে, কিন্তু এখানে হাইড্রোজেন কটা যুক্ত আছে 3টে, তাহলে আরেকটা যোজ্যতা কোথায় গেল? তো মনে হতেই পারে সংকরণ অবস্থা 4 ছিল, যুক্ত হয়েছে 3টে হাইড্রোজেন, তাহলে আরেকটা কি হবে? আরেকটা হাত, আরেকটা সংকরণ কক্ষ কি হবে? সংকর কক্ষ। আসলে এখানে যেটা হচ্ছে, নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2 2s2 2p3, দেন দেখো এখানে 2s আর 2p ইলেকট্রন বিন্যাস করলে কি দেখা যাচ্ছে? sp3 তে সংকরণ হচ্ছে, কিন্তু এখানে অযুগ্ম ইলেকট্রন কটা? 3টে, তাই অযুগ্ম ইলেকট্রন 3টে মানে 3টে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। আর এই যে ইলেকট্রনটা আছে এটা যুগ্ম অবস্থায় আছে, তো যুগ্ম অবস্থায় যদি থাকে তো কারোর সাথে বন্ধন করার চেষ্টা করবে না, নিজে যুগ্ম, তাহলে কারোর সাথে বন্ধন করছে না অথচ যুগ্ম, তাই জন্য এটাকে আমরা এভাবে লিখে থাকি, বা এটাকে এভাবেও লেখা যায়, এরকম ভাবে একটা কক্ষক দিয়ে লেখা যায়, অথবা এটাকে এরকম দুটো ডট দিয়েও লেখা যায়। এটাকে আমরা বলি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার। ক্লিয়ার? একইভাবে যদি জলেরটা দেখি, তার মানে এখানে লোন পেয়ার একটা দাঁড়ালো। যদি জলেরটা দেখি তাহলে এখানে দেখো জলের ক্ষেত্রেও সংকরণ অবস্থা 4, কিন্তু এখানে যোজ্যতা অক্সিজেন দেখাচ্ছে 2, তাহলে কি হয়েছে? বাকি দুটো অক্সিজেনের 8, তাহলে 1s2 2s2 2p2 সরি 2p4 2p4 হলে 2s এ দুটো 2p তে 4টে ছিল, 2s এ দুটো 2p তে 4টে ইলেকট্রন, মানে এইটাই সংকরণ হয়েছে sp3 টোটাল। কিন্তু এখানে দুটো মাত্র অযুগ্ম রয়েছে, তাহলে দুটো যদি অযুগ্ম থাকে তাহলে অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত হয়েছে, বাকি দুটোতে দুটো লোন পেয়ার হয়ে গেছে। তার মানে এই দুটো লোন পেয়ার, এই দুটো, এইটা একটা এইটা একটা, এটা একটা লোন পেয়ার, এটা একটা লোন, দুটো লোন পেয়ার হয়ে গেছে। সুতরাং যেগুলো যুগ্ম অবস্থায় আগে থেকেই থাকে সেগুলো বন্ধনে অংশগ্রহণ করে না। সেটা করতে পারে, অনেক সময় করতে পারে, সেগুলো আমরা পরে আসবো, কিন্তু এই ক্ষেত্রে এটা বন্ধনে অংশগ্রহণ করছে না, তাই এগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসাবে থেকে গেছে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এবং কোন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতগুলো থাকে সেটা বার করারও একটা সূত্র আছে, এটাও লিখে নাও। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়
ইজ ইকুয়াল টু সংকরায়ন অবস্থা মাইনাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস দ্বিযোজী পরমাণু সংখ্যা। একযোজী পরমাণু মানে যেটা যোজ্যতা 1, দ্বিযোজী পরমাণু যেটা যোজ্যতা 2। তাহলে আমরা যদি অ্যামোনিয়ারটার ক্ষেত্রেই করি, অ্যামোনিয়ার সংকরণ অবস্থা পেয়েছিল এখানে লোন পেয়ার এলপি, সংকরণ অবস্থা পেয়েছিল 4। একযোজী পরমাণু অর্থাৎ হাইড্রোজেন আছে 2, 3টে, দ্বিযোজী কোনো পরমাণু নেই, অবশ্যই কেন্দ্রীয় পরমাণুকে বাদ দিয়ে ধরতে হবে, নেই তাই 0, তাই একটা লোন পেয়ার আছে। জলের ক্ষেত্রে এভাবে করলে দেখতে পাবে 2টো লোন পেয়ার আছে। তাহলে এই সূত্র দিয়ে আমরা ইজিলি লোন পেয়ারও বার করে নিতে পারি। তাহলে সংকরণ অবস্থা বার করতে পারি, তার লোন পেয়ার বার করতে পারি। এইভাবে আমরা সূত্রের সাহায্যে কিন্তু কিছুটা কতগুলো বন্ধন হবে, কতগুলো যোজ্যতা হবে এগুলো বার করতে পারছি। এরপরেও যেটা সব থেকে বড় কাজ করা যায় এই সংকরণ অবস্থার সাহায্যে, সেটা হচ্ছে স্ট্রাকচার। যদি এসপি হয় গঠন, তাহলে মানে সংকরণ অবস্থা যদি এসপি হয়, তাহলে স্ট্রাকচার বা গঠন, সমযোজী যৌগের গঠন হবে সরল রৈখিক। সরল রৈখিক মানে কেন্দ্রীয় পরমাণুটা এখানে রয়েছে, সেন্ট্রাল অ্যাটম আমি সি দিয়ে লিখছি, কার্বন দেব না, এটা যে কোনো সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমটা সি দিয়ে লিখছি, তার দুদিকে দুটো সম্পর্ক কক্ষ রয়েছে এবং এটার বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি, এভাবে থাকে। যদি sp2 হয় তাহলে হয় সমতলিক ত্রিভুজ, মানে এখানে সেন্ট্রাল অ্যাটমটা এখানে থাকে, তার তিন দিকে তিনটা সম্পর্ক কক্ষ এরকম ভাবে থাকে। এটা অ্যাকচুয়ালি আমি যদি এগুলোকে যোগ করি তাহলে দেখো একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে, এবং সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রে যে কোণটা থাকে সেটা 120 ডিগ্রি হয়, তাই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে সমতলিক ত্রিভুজ। যদি sp3 হয় দেন এটা চতুস্তলক। চতুস্তলক গঠনটা হলে অনেকটা এরকম ভাবে, এটা ত্রিমাত্রিক গঠন, এই ত্রিমাত্রিক গঠনটা এরকম ভাবে। এই জিনিসটা যদি একটু অপেক্ষা করা, পেনের সাহায্যে যদি দেখাই তাহলে এরকম হয়। আমি কটা পেন নিয়ে এসেছি, সেই পেনগুলোর সাহায্যে আমি যদি চতুস্তলক গঠন ভালো করে দেখাই, সেটা এরকম হয়। বুঝতে পারছো আশা করি? দেখো চতুস্তলক গঠনটা ঠিক এরকম হয়, মাঝে এটা ট্রিপড স্ট্যান্ডের মতো তিনটে আছে, উপরে একটা আছে, এখানে কেন্দ্রীয় পরমাণুটা থাকবে, সেই জন্য এখানে কেন্দ্রীয় পরমাণুটা, এই দুটো সামনে, এটা পিছনে, এটা উপরে, এবং এখানে বন্ধন কোণটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। এই ক্ষেত্রে আকৃতিটা কিরকম বলা হয়? এই ক্ষেত্রে আকৃতিটা বলা হয় চতুস্তলক, এই আকৃতিটাকে বলা হচ্ছে চতুস্তলক। যদি sp3b হয় তাহলে হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিড। ত্রিকোণীয় দ্বিপিরামিড মানে অনেকটা মাঝে একটা ত্রিভুজ থাকবে, মাঝে একটা ত্রিভুজ এরকম আছে, একটা সমতলে এরকম একটা ত্রিভুজ আছে, এবং একটা উপরে থাকবে, পাঁচটা তো টোটাল, তাহলে 1 2 3টে হয়ে গেছে, একটা উপরে থাকবে একটা নিচে থাকবে সম্পর্ক। তাহলে জিনিসটা এরকম দেখতে হচ্ছে, জিনিসটা এরকম দেখতে হচ্ছে। এবং আমি যদি এই পয়েন্ট থেকে, টপ পয়েন্ট থেকে আমি যদি সবকটাকে যুক্ত করি, এটা দেখো এখানে একটা তল, এখানে একটা তল, এখানে একটা তল, ধরো এটা পিরামিড টাইপের হচ্ছে, আবার উপর থেকেও যদি যুক্ত করি, এখান থেকেও যদি যুক্ত করি, সেখানেও একটা পিরামিড হচ্ছে, নিচেও একটা পিরামিড, ওপরেও একটা পিরামিড, এই জন্য বলা হয়েছে ত্রিকোণীয় মাঝে ত্রিভুজ, ওপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, তাই ত্রিকোণীয় দ্বিপিরামিড। এই ক্ষেত্রে বন্ধন কোণ মাঝের যেটা তাল থাকে, মাঝের যেটা কোণ থাকে সেটা হচ্ছে 120 ডিগ্রি করে, এবং যেগুলো পারপেন্ডিকুলার থাকে সেগুলো হচ্ছে 90 ডিগ্রি, এর সাথে 90 ডিগ্রি বন্ড করে আছে। তাহলে এখানে হচ্ছে দু রকমের বন্ড হয়, একটা সমতলে 120 ডিগ্রি হয়, আর যেটা পারপেন্ডিকুলার আছে সেটা 90 ডিগ্রি হয়। যদি হয়
sp3b2 টোটাল এখানে 8টা সংকর কক্ষক এবং সেটা হয় অষ্টতল। এই অষ্টতলকটা ঠিক মাঝখানে আমরা যেটা ত্রিভুজ করেছিলাম এখানে মাঝে একটা চতুর্ভুজ থাকবে, মানে অ্যাকচুয়ালি সেন্ট্রাল অ্যাটম এইটা, এর 4টে দিকে 4টে সংকর কক্ষক, এগুলো সব এরকম ভাবে থাকবে চতুর্ভুজ আকারে, ওপরে একটা নিচে একটা। তাহলে এগুলো প্রত্যেক কটা চতুর্ভুজ যেগুলো থাকে মাঝে 90 ডিগ্রি এবং লম্বভাবে যেগুলো থাকে সেগুলো কিন্তু 90 ডিগ্রি। তাহলে বন্ধন কোণ 90 ডিগ্রি। আর অষ্টতলক কেন? কারণ আমি এখান থেকে যদি যোগ করতে থাকি এদিকে একটা তল, ওদিকে একটা তল, ওদিকে একটা তল, এদিকে একটা তল, ওপরেই 4টে তল, নিচেও 4টে তল, তাহলে টোটাল 8টা তল, এই জন্য এটাকে আমরা বলছি অষ্টতলক। আর একটা গঠন আছে সেটা হচ্ছে sp3b3, সেটাকে বলা হয় পঞ্চকোণীয় দ্বিপিরামিড। সেটা কেমন দেখতে হবে? পঞ্চকোণীয় মাঝে একটা পঞ্চভুজ থাকবে, পঞ্চভুজ, এই পঞ্চভুজ আমি একটা এঁকে নিচ্ছি, এটা একটা পঞ্চভুজ, মাঝে কেন্দ্রীয় পরমাণু, এগুলো হচ্ছে সংকর কক্ষক 5টা, লম্বভাবে যেটা থাকবে সেটা এরকম ভাবে থাকবে। প্রত্যেকটা পঞ্চভুজের মাঝে কোণ হচ্ছে 72 ডিগ্রি করে, কারণ টোটাল 360, সমতলে যেটা থাকে টোটাল 360, আর তাকে 5 ভাগে ভাগ করা হয়েছে 72 ডিগ্রি, আর যেটা পারপেন্ডিকুলার আছে সেটা 90 ডিগ্রি। এইভাবে সংকর কক্ষকগুলো থাকে। তাহলে এইগুলো হচ্ছে সংকর উপকক্ষ থেকে আমরা আকৃতি বার করতে পারছি, তার কতগুলো লোন পেয়ার থাকে সেটা বার করতে পারছি, তার কতগুলো বন্ড পেয়ার থাকে, অর্থাৎ যেগুলো বন্ধন করছে ইলেকট্রন জোড় সেগুলোকে বন্ড পেয়ার বলে, বন্ড পেয়ার কতগুলো থাকে সেগুলো বার করতে পারছি, আকৃতি বার করতে পারছি। এবারে আমরা লোন পেয়ার উপস্থিত থাকলে তার ক্ষেত্রে বন্ধন কোণের কোনো পরিবর্তন হয় কি না হয় সেটা আমরা পরের ভিডিওতে দেখব। তো ভিডিওটা ভালো করে দেখো, আশা করি সমযোজী বন্ধনের ক্ষেত্রে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। আমরা পরবর্তী ভিডিও আবার যখন করব সেখানে আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। যদি ভালো লাগে শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দিও। থ্যাংক ইউ।